আসসালামু আলাইকুম। আজ 21 মে 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ আসিফ নজরুল ও বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান নিল এনসিপি। আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক হোসেন। ইসরায়েলকে ঘিরে ফেলেছে হুথিরা, ভয়ে যা করল দেশটি। এবার বিস্তারিত। বিএনপির বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পাশাপাশি উপদেষ্টা পরিষদে থাকা বিএনপিপন্থী উপদেষ্টাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়েছে দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। তিনি নির্বাচন কমিশন পুনর্গঠনে বাধা দিচ্ছেন। অবিলম্বে আসিফ নজরুলের বিরুদ্ধে ছাত্র জনতা সংগ্রাম শুরু করবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ঘেরাও করে এক বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, আসিফ নজরুল সরাসরি গণঅভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যদি অতি দ্রুত ইলেকশন কমিশন পুনর্গঠন না করা হয়, তাহলে উপদেষ্টাদের মধ্যে বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলকে পদত্যাগে বাধ্য করা হবে। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি নগর ভবন দখল করে ইশরাক হোসেনের আন্দোলনের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ইলেকশন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। ইসিকে পুনর্গঠনের পরে প্রথম টেস্ট হিসেবে স্থানীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি। ইসিকে বিএনপির দখল থেকে মুক্ত করতে হবে। কমিশনাররা এসি রুমে বসে বসে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়ায় নিপীড়িত হয়েছিলেন, কিন্তু এখন দেখছি আপনি ইন্ডিয়ার এজেন্ট হয়ে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, দুর্নীতিবাজ এস আলমের গাড়িতে চড়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে জনতার উপর গাড়ি চালিয়ে এখন আপনি বড় বড় কথা বলছেন। আপনার বক্তব্য গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিরোধী। ইন্টারিম গভর্নমেন্ট যারা গণঅভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা এই পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে। ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যমত কমিশনে এই সকল সুপারিশ মেলা দেওয়া হয়েছে, সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা না করা হয়, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদ উদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানান তিনি। ওই পোস্টে ইশরাক লেখেন, গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক, নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে? আপনাদেরই নাহিদ ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে সেটাই অনুসরণ করুন। উনি চাইলে হয়তো আরও কিছুদিন মন্ত্রিত্ব করে তারপর এনসিপিতে যেতে পারতেন। একটা সময় ছিল সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহরা জোরালোভাবে দাবি করলে ওনারাও হয়তো মন্ত্রিত্ব নিতে পারতেন, কিন্তু তারা রাজনীতি করবেন বলে সেই কর্মপন্থা বেছে নিয়েছেন। হয়তো একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে পূর্ণাঙ্গভাবে মন্ত্রীর দায়িত্ব, ক্ষমতা ও সম্মান আবার পাবেন। আপনারা পদত্যাগ করলে বর্তমান সরকারের নিরপেক্ষতার ইমেজই বৃদ্ধি পাবে। এখনও মনে করি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে পারলে দেশ ও জনগণকে আপনারা
আরও ভালো কিছু দিতে পারবেন। আর ক্ষমতা ধরে রাখলে আপনাদের দলের লোকজনকে বিশেষ সুবিধা দিতেই হবে। এটা থেকে বিরত থাকার বা শতভাগ নিরপেক্ষ থাকার বিন্দুমাত্র সম্ভাবনা অথবা ক্ষমতা আপনাদের নাই, কারুরই থাকে না। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে কিন্তু অন্য সবাই। এখন নিশ্চয়ই বলবেন বা ভাববেন, ক্ষমতার লোভে অবৈধ মেয়র হওয়ার জন্য দিনের পর দিন আন্দোলনে নৈতিক সমর্থন দিয়ে জনভোগান্তি তৈরি করে নিজেকে সাধু বানিয়ে আমাদের নীতিবাক্য শোনাচ্ছেন, তাই না? আমি নিজেও কি কম সমালোচনার শিকার হয়েছি এটি করতে গিয়ে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আপনাদেরকে যে ভুল পথে পরিচালিত করা হচ্ছে সেটা জনগণকে বোঝানো দেশের জন্য প্রয়োজন ছিল, এবং আজ অবধি আমাকে বাধা দেওয়ার কাজটি যৌথ সিদ্ধান্তে হচ্ছে। এটা মিনিমাম রাজনৈতিক বোধ সম্পন্ন মানুষ বোঝে। কিন্তু আমি বলবো, এটা ছিল ওনাদের ভুল পলিসি। ব্যবহার হলেন আপনি আসিফ ভুঁইয়া। আইন আদালত মেনে নিতে না পারলে কোথা থেকে দেশ সংস্কার শুরু হবে? তারপর যত ইচ্ছা সমালোচনা করতেন, দেখতেন আসলে কি করি। এখন পূর্ণাঙ্গ প্রক্রিয়া আমাকে সম্পন্ন করতেই হবে। বন্দোবস্ত তো আগেরটাই অনুসরণ হচ্ছে, আরও পাকাপোক্ত করা হচ্ছে বললেও ভুল হবে না। আপনাদের পদত্যাগের দাবি থেকে সরার কোনো সুযোগ নাই। আপনারাই বা কেন থাকতে চাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির টকশোতে ইশরাক হোসেনের মেয়র ইস্যু নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আপনি তাকে বলে দিলেন যে সে মেয়র হবে। প্রথমে সেটি বাতিল ছিল, পরে সে দাবি করেছে তাকে ঘোষণা করা হোক। এটা সে চাইতেই পারে, ভুল হোক বা সঠিক, কিন্তু সেও যা চাইল তার চাওয়াটা কিন্তু সঠিক হয় নাই, বরং এটা তার বিজয় ছিল, এইটুকুই। আবু হেনা রাজ্জাকি বলেন, আইন দেখলে দেখা যাবে নির্বাচনের পর দেলোয়ার হোসেন সাইদি ও সুধাংশু শেখর হালদারের একই ধরনের মামলা হয়েছিল। আমি তখন লাকিলি কোর্টে উপস্থিত ছিলাম যখন সুধাংশু হালদারের পক্ষে রায় দেওয়া হয়। এরপর সংসদ মাত্র 10-12 দিন কাজ করেছিল। আমি তখন জিজ্ঞাসা করেছিলাম, এই রায় দিয়ে আপনি কি করবেন? তিনি বলেছিলেন, আমি বিজয়ী হয়েছি, সেটাই ওনার সন্তুষ্টি। তিনি আরো বলেন, ইশরাকের ক্ষেত্রেও এটা উচিত ছিল এখানেই থেমে যাওয়া, কিন্তু আজকে তার মেয়াদও শেষ। এমন যদি হইতো আরো 6 মাস মেয়াদ আছে, আমি আমার অধিকার আদায় করার জন্য তালা মারছি বা ব্লক করছি। এবার পাক, চীন ও ইরান প্রসঙ্গ। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে এশীয় পরাশক্তি এই দেশটি। রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে বৈঠকে একথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর চীন জানিয়েছে পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয়। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেও তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায়। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এর সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু এবং দুই দেশের সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করা হবে। এদিকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য বৈঠকে ইসহাক দার চীনকে ধন্যবাদ জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, চীন পাকিস্তান সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের দ্বিতীয় ধাপ নিয়ে গভীর আলোচনা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশের নেতৃত্ব। এর আগে ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিপিসির সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হন দুই নেতা। লিউ বলেন, চীন সবসময় পাকিস্তানকে সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা ও অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় ও নির্ভরযোগ্য বন্ধু হিসেবে দেখে থাকে। তাই চীন পাকিস্তান সম্পর্ক সবসময় অগ্রাধিকার পাবে। ইসহাক দার সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে বেইজিং পৌঁছান। সফরটি এমন এক সময় হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে পেহেলগাম হামলার জেরে কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এবং যুদ্ধবিরতির পরেও পরিস্থিতি থমথমে রয়েছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর নতুন তথ্যে বিষয়টি সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অবশ্য ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও বিষয়টি নিয়ে ভিন্ন মত রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে মতবিরোধ রয়েছে বলেও জানায় CNN। এদিকে এই প্রতিবেদন সম্পর্কে রয়টার্স এখনও নিশ্চিত হতে পারেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এছাড়া ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। CNN-এর প্রতিবেদনে এক গোয়েন্দা সূত্র বলেছে, সাম্প্রতিক কয়েক মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটি আরও জানায়, যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয় যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে একটি কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। CNN-এর রিপোর্ট অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের ব্যক্তিগত ও প্রকাশ্য বক্তব্য, ইসরায়েলের সামরিক যোগাযোগে গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের মাধ্যমে। দুই মার্কিন সূত্রের বরাতে CNN জানায়, ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো এবং সাম্প্রতিক একটি বিমান মহড়া সম্পন্ন করা, যা ইসরায়েল বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দেয়। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকার দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তা অতিরিক্ত এবং অযৌক্তিক। তিনি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বলে জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেকেই বলি যে জীবনকে কিভাবে এগিয়ে নেব, জীবনের কোন কাজগুলো আগে করব। প্রিয় দর্শক, এটার জন্যে প্রায়োরিটি বেসিস একটা তালিকা করা প্রয়োজন। আপনি কোন কাজগুলোকে গুরুত্বপূর্ণ মনে করছেন আপনার জন্যে, ধরুন এই মাসে কোনটা জরুরি সেটা বের করে আপনাকে আগে করতে হবে। কিন্তু আপনি অগুরুত্বপূর্ণ বা অজরুরি কাজগুলো নিয়েই যদি ব্যস্ত থাকেন তাহলে জরুরি কাজে পিছিয়ে যাবেন। সেই জন্য জীবনকে এগিয়ে নেবার ক্ষেত্রে অবশ্যই কাজের একটা তালিকা থাকা প্রয়োজন। তালিকা ধরে গুরুত্ব অনুসারে কাজগুলো ধারাবাহিকভাবে আস্তে আস্তে সফলতার সঙ্গে সমাপ্ত করা দরকার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইয়েমেনের সশস্ত্র বাহিনী হাইফা বন্দরে নৌ অবরোধ কার্যকর করার ঘোষণা দিয়েছে। তাদের নেতৃত্বের নির্দেশনা ও স্রষ্টার সহায়তায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, সাংবাদিক, নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ক্রমবর্ধমান বর্বর হামলা এবং গাজায় অব্যাহত অবরোধ ও না খাওয়ানোর নীতির প্রতিক্রিয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, হাইফা বন্দরকে এখন থেকে ইয়েমেনি বাহিনীর সামরিক টার্গেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে যেসব কোম্পানির জাহাজ হাইফা বন্দরে অবস্থান করছে বা সেখানে যাওয়ার পথে রয়েছে তাদের সতর্কবার্তাটি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইয়েমেনি বাহিনী আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, তারা ফিলিস্তিনি জনগণের উপর চালানো নিপীড়ন ও তাদের ন্যায্য প্রতিরোধ আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না। বিবৃতির শেষাংশে বলা হয়, যদি গাজায় ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না করা হয় এবং অঞ্চলটির অবরোধ তুলে নেওয়া না হয়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া সব ধরনের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে। তবে আগ্রাসন বন্ধ হলে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের প্রবেশ কক্ষে এই নিরাপত্তা ঝুঁকির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই অংশটি বন্ধ করে দেয়, যার ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তবে নিরাপত্তা হুমকির ধরন সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। টার্মিনালের প্রবেশ ও প্রস্থান সম্পূর্ণরূপে স্থগিত করা হয় এবং কাউকে ভিতরে ঢুকতে বা বাইরে যেতে দেওয়া হয়নি। উল্লেখযোগ্য যে এর আগেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরকে তাদের ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য প্রধান লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, তবে এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।
দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।